আর্কিটেকচার নিয়ে আমাদের কৌতূহলের অভাব নেই। আর্কিটেকচার কথাটি যখন মাথায় চলে আসে তখনই আমরা অনেক কিছু দেখি। বাড়ি নিয়ে চিন্তা করছি, স্ট্রাকচার নিয়ে চিন্তা করছি। আজকে পর্বতে আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি আর্কিটেকচারাল ডিজাইনার এবং অ্যাসোসিয়েট প্রজেক্ট ম্যানেজার এবং তিনি আছেন বর্তমানে আর্কিটেক্ট ওয়ান ফার্মের সাথে সংযুক্ত। লেটস ওয়েলকাম তাকরুম রিমন। থ্যাংক ইউ সো মাচ আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আজকের ইন্টারভিউতে। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অসম্ভব ভালো আছি এবং আজকের সকালটাও অনেক সুন্দর। আহ, এই যে শুরুতেই আসলে আপনার কাছে আপনার সম্পর্কে জানতে চাইবো যে এত এত সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের মধ্যে আপনি কেন আর্কিটেকচারকে বেছে নিয়েছেন? এবং বলা হয়ে থাকে আর্কিটেকচার খুব কঠিন একটা বিষয় পড়াশোনা করার জন্য, এবং এটা খুব ব্যয়বহুল এবং এট এ টাইম, এবং এখানে অনেক সময় দিতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো কেন আর্কিটেকচার? এবং আর এই ব্যাপারটি বলার আগে আপনি যদি আপনার নিজের সম্পর্কে একটু বলতেন। আম, আমি হচ্ছে তাকরিম রিমন। আমি হচ্ছে ক্যানসাস ক্যানসাসে থাকি। এটা হচ্ছে আমেরিকার একটা স্টেট। আর আমি হচ্ছে এখানে একটা কোম্পানিতে চাকরি করি। এটা হচ্ছে আর্কিটেক্ট ওয়ান। এখানে আমি 2 বছর থেকে চাকরি করছি। তার আগে আমি সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। ওখান থেকে আমি গ্রাজুয়েশন শেষ করেছি 2022 সালের ডিসেম্বরে। তারপরে এই তো কাজ করছি। এবং আর্কিটেকচার কেন কেন আপনি আর্কিটেকচারে ইউএসএ তে পড়তে এসেছেন ও সো এসেছিলেন? আমার আমার বিষয়টা হচ্ছে আর্কিটেকচার হচ্ছে এটা হচ্ছে কাইন্ড অফ ইমোশন। কারণ হচ্ছে আহ, আমার ফ্যামিলিতে আমার 2জন মামা হচ্ছে আর্কিটেক্ট। সো এই ব্যাকগ্রাউন্ড যদি বলি তাহলে হচ্ছে তখন আমার 10 বছর। তো আমার মামা উনি যেহেতু আর্কিটেক্ট, তো উনি হচ্ছে একটা তার নিজের জন্য একটা বাড়ি বানিয়েছিলেন ঢাকাতে। তো আমাদের সবাইকে ইনভাইট করেছেন, বিকজ নতুন বাড়ি সবাই গেছে। তো যাওয়ার পরে সবাই আমি দেখতেছিলাম সবাই খাচ্ছিল, সবাই অনেক আনন্দ করছিল, কিন্তু আমি হচ্ছে চারপাশে দেখতেছিলাম মানে এই ব্রিক গুলা কি জন্য এরকম, এত সুন্দর করে কিভাবে উনি ডিজাইনটা করেছেন। তারপরে হচ্ছে আশেপাশে সবগুলা বাড়ি ডিফারেন্ট, বাট উনি যে বাড়িটা বানিয়েছেন ওটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। তখন আমি চিন্তা করলাম উনি যেহেতু আর্কিটেক্ট, এর জন্য এত সুন্দর করে এত ছোট জায়গার মধ্যে এত সুন্দর করে বাড়িটা বানাতে বানাতে পারছেন। তো তখন থেকে একটা ইমোশন কাজ করে। তারপরে হচ্ছে আহ, আমি আরো যখন বাংলাদেশের জাতীয় সংসদ ওই বিল্ডিংটা আম্মু আমাকে নিয়ে গিয়েছিল। জি, তো লুয়াই কানের। এখানে হ্যাঁ। সো এক্স্যাক্টলি, দ্য লিজেন্ড লুয়াই কান। জি, তো ওই বিল্ডিংটা দেখে মানে আমি মানে কি বলবো আমি আমি অলরেডি জানি আপনার ব্যাকগ্রাউন্ড আর্কিটেকচার। সো আপনি ফিল করতে পারবেন জিনিসটা কিরকম লাইক। এটা এটা একটা একটা আসলে ইমোশন। ইমোশন। এটা একটা ইমোশন। এটা আসলে কোনো, মানে এটাকে কোনো ইমোশন, মানে কোনো কিছু আন্ডারে ফেলা যাবে না। এটাকে যদি বলি যে এটা একটা জাস্ট ইনফ্রাস্ট্রাকচার বা এটা হচ্ছে একটা, না, এটা আসলে আসলে বাংলা, আমরা যারা বাঙালি তাদের ইমোশন কিন্তু ওই জাতীয় সংসদ ভবনকে ঘিরেই, জি এটাকে ঘিরে। এবং এবং যখন চিন্তা করি যে না, একজন আর্কিটেক্ট এভাবে লুয়াই কান করেছেন, তখন আসলে ভাষা হারিয়ে ফেলি আমরা স্পেসিফিকলি। জি, আপনি কন্টিনিউ করেন। তারপরে হচ্ছে আম, ওখান থেকে আমার ভালোবাসাটা শুরু আর্কিটেকচার জন্য, ফার্স্ট লাভ। তারপরে হচ্ছে আম, এরপরে আমি যখন হাই স্কুলে ছিলাম আমি হচ্ছে ফিজিক্স অনেক লাইক করতাম। আর হুম। আমাদের আর্কিটেকচার ফিজিক্স অনেক ইম্পর্টেন্ট। কিন্তু ম্যাথসে অত ভালো ছিলাম না, বাট তখন চিন্তা করতাম আমি ম্যাথসে ভালো না অত বেশি, বাট ফিজিক্স ভালো, মেবি আমি আর্কিটেকচারে যাইতে পারবো। আর ড্রয়িং ভালো লাগতো। এই সব কিছু মিলে আস্তে আস্তে পরে আমি ডিসাইড করলাম আর্কিটেকচারে যাব। কিন্তু আমার বাসা থেকে বলছিল তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাও। এটা নিয়ে অনেক কিছু হয়, লাইক নর্মালি আব্বু আম্মুর ডিফারেন্ট থাকেই তার ছেলেদের হুম। জন্য। বাট ফাইনালি লাইক আমি সাকসেসফুল হয়েছি। মানে আমি যে মেজরটা ভালোবাসি ওটাতেই পড়ালেখা করার সুযোগ হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, যারা হচ্ছে ইউএসএ তে আর্কিটেকচার নিয়ে পড়তে আসে তাদের ফান্ডিং অপরচুনিটি কেমন, স্পেসিফিকলি আন্ডার গ্রেডে? আন্ডার গ্রেডে ফান্ডিং অপরচুনিটি নাই। আহ, এটা হচ্ছে ব্যাড নিউজ। আন্ডার গ্রেডে কোনো ইউনিভার্সিটি আপনাকে ফান্ডিং দিবে না, বিকজ এটা হচ্ছে জাস্ট আপনি হাই স্কুল শেষ করছেন, তারপরে হচ্ছে আপনি ইউনিভার্সিটি আসছেন।
কারণ আপনাকে প্রফেসর কি নিয়ে বিলিভ করবে, আপনার কি কোয়ালিফিকেশন আছে। আমরা যখন হাই স্কুলে পড়ি তখন আমরা তো একটা আসলে কোনো কোনো সবকিছু পড়ি, রাইট? ধরেন এখন আমি আন্ডারগ্রেড শেষ করছি, এখন হচ্ছে আমি অলরেডি আর্কিটেকচার নিয়ে পড়ছি, সো এখন আমি যদি মাস্টার্স স্কুলে যাই, গ্র্যাড স্কুলে, তাহলে হচ্ছে ওরা আমাকে ট্রাস্ট করতে পারবে, লাইক ওকে হি নোজ এভরিথিং, হি ক্যান টিচ আওয়ার স্টুডেন্টস, হি ক্যান হেল্প মি ফর রিসার্চ। তো এই জিনিসগুলোর জন্য হচ্ছে আন্ডারগ্রেডে ফান্ডিং পাওয়া যায় না। যদি পায় ওটা খুব রেয়ার আর কি। আপনি ধরেন আপনার যত টিউশন ফিস পার ইয়ার তার থেকে ধরেন 10% পেলেন, ওটা অনেক হেল্পফুল না। তো কিন্তু আন্ডারগ্রেডের জন্য একটা অপরচুনিটি থাকে স্কুলে, ওটা হচ্ছে আপনি পার্ট টাইম জব করতে পারবেন। বাট আমার জন্য ডিফারেন্ট ছিল হচ্ছে আমি আমাদের ডিপার্টমেন্টে মানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাইনি, বাট আমি অন্য ডিপার্টমেন্টে করেছি, ওটা হচ্ছে প্ল্যান্ট সায়েন্স ডিপার্টমেন্ট আর বায়োলজি ডিপার্টমেন্ট। সো জিনিসটা ছিল কানেক্টেড এরকম, ওরা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে ডিজাইন করে। সো আপনি জানেন ব্যাকটেরিয়া হচ্ছে অনেক ন্যানো, রাইট? সো ওরা হচ্ছে বায়োলজি, ওদের ওই ডিজাইন স্কিলটা মানে থাকে। বাট আমরা যারা সারাক্ষণ ডিজাইন নিয়ে কাজ করি বা সফটওয়্যার যে স্কিলগুলো আমাদের আছে ওদের নাই। সো আমি কি করতাম, ওদের জন্য 3D ডিজাইন গুলো করতাম। তো মানে আমাদের ইউনিভার্সিটিতে এমন ছিল, লাইক অনেক এক্সপেন্সিভ 3D প্রিন্টার ছিল। তারপর হচ্ছে ন্যানোস্ক্রিপ্ট, ওইটা মানে মানে ওয়ার্ল্ডে খুব কম আছে আর কি, এরকম আর কি। সো আমি যখন ওটা জানতে পারছি, আমি প্রফেসরের সাথে কথা বলছিলাম, লাইক হে ক্যান আই হেল্প ইউ। তারপরে উনি আমাকে অপরচুনিটিটা দিছে। আর হচ্ছে ওরা আমার টিউশন ফিসের জন্য টাকা দেয়নি, বাট আওয়ারলি বেসিসে টাকা দিছে, বাট যেটা হচ্ছে অনেক হেল্পফুল ছিল। ধরেন আমি অনেক কম টাইমে ওদের প্রজেক্টগুলো শেষ করে দিতে পারতাম, যেহেতু আমার স্কিল আছে ডিজাইনে অর লাইক সফটওয়্যারে। সো এটা আমি ওইখান থেকে টাইম সেভ করে আমার পড়ালেখা টাইমগুলো আর বাঁচতো আর কি। আর নর্মালি যদি আমি ধরেন রেস্টুরেন্ট, ইউনিভার্সিটির ভিতরে রেস্টুরেন্ট বা অন্য কোথাও জব করতাম, তাহলে হচ্ছে আমাকে আওয়ারলি চিন্তা করতে, হে তুমি 10 ঘন্টার জন্য তোমাকে অ্যাসাইন করছি, তুমি 10 ঘন্টাই করতে হবে। বাট আমার ডিজাইনে আমি যেটা করছি, আমার 3 ঘন্টায় কাজ শেষ, বাকি 7 ঘন্টা পড়ালেখা আর চিল করতে পারতাম ফ্রেন্ডদের সাথে। এবং যখন অ্যাপ্লাই করে ইউএসএ তে এসেছেন, তখন আপনার বেসিক্যালি কি কি রিকোয়ারমেন্টস ছিল, লাইক ইংলিশ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে বা অন্যান্য জায়গায় কি কি রিকোয়ারমেন্টস আপনার লেগেছে? সো এটা হচ্ছে দুইটা ডিফারেন্ট। একটা হচ্ছে মাস্টার্স গ্র্যাড স্টুডেন্টসদের জন্য ডিফারেন্ট, আর আন্ডারগ্র্যাডের জন্য ডিফারেন্ট। আন্ডারগ্র্যাডের জন্য আমাদের হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা, যেটা হচ্ছে ধরেন সিজিপি আউট অফ, বাংলাদেশ হচ্ছে আউট অফ 5 আর অন্যান্য দেশে হচ্ছে আউট অফ 4, রাইট? সো বাংলাদেশে ওরা যেটা প্রেফার করে, লাইক বাংলাদেশে নর্মালি অনেক স্টুডেন্টসই 5 আউট অফ 5 পায়। সো ওইটা হচ্ছে অনেক ভালো, লাইক ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য। লাইক ইফ ইউ গেট 5 আউট অফ 5, there is no doubt like আপনি খারাপ স্টুডেন্টস, রাইট? So you'll get the admission. But ইউনিভার্সিটি গুলোর রিকোয়ারমেন্ট থাকে কাইন্ড অফ লাইক আইএলস, অথবা হচ্ছে আইএলসটাই মেইন আর কি বাংলাদেশ থেকে। তো ওখানে হচ্ছে 6.5 or 7 এরকম হচ্ছে ব্র্যান্ডিংটা থাকা লাগে। আর হচ্ছে আপনার কি সেক্ষেত্রে এসএটি দেওয়া লেগেছিল, যেহেতু আপনি আন্ডারগ্রেড করতে এসেছিলেন, আন্ডারগ্রেড এবং মাস্টার্স বোথ আপনার এখান থেকে, তো আপনার কি এসএটি দেওয়া লেগেছিল? এসএটি করা এটা হচ্ছে রিকোয়ারমেন্ট না, বাট আপনি যদি করেন তাহলে হচ্ছে ওটা হচ্ছে গ্রেট। অনেক ইউনিভার্সিটি আপনাকে 20 থেকে 30% স্কলারশিপ দিবে। সো এটা হচ্ছে ভালো। আরেকটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য বেস্ট অপরচুনিটি হলো লাইক ওদের যদি ভালো একটা রেজাল্ট থাকে, মানে কলেজ বাংলাদেশের যেটা 11-12, ওটা হচ্ছে তাহলে হচ্ছে ওই রেজাল্ট দিয়ে ওরা হচ্ছে মানে একটা ভালো স্কলারশিপ পেতে পারে, লাইক 50% অর ইন স্টেট টিউশন ফিস। আমরা অলরেডি জানি আমেরিকাতে দুইটা টাইপের টিউশন, একটা হচ্ছে ইন স্টেট, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর আউট অফ স্টেট। তো আপনার যদি খুব ভালো একটা রেজাল্ট থাকে তাহলে আপনি ইন স্টেট টিউশনটা পাইতে পারবেন। কিন্তু ওখানে একটা কন্ডিশন থাকে কাইন্ড অফ লাইক হে ইউ গট গেট 3.5 অ্যাবভ সিজিপিএ এভরি সেমেস্টার, তাহলে হচ্ছে কন্টিনিউ করবে, নাহলে এটা কন্টিনিউ হবে না, কি বন্ধ হয়ে যাবে। কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা চ্যালেঞ্জিং জিনিস হচ্ছে, আমি যেটা দেখেছি আর কি, ধরেন আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এখানে আসি, আমাদের জব করতে হয়, তারপর হচ্ছে পড়ালেখা সবকিছু, তারপর নতুন কালচারের সাথে অ্যাড হওয়া, এটা হচ্ছে মানে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। তো দেখা যায় ওই সিজিপি এটা কন্টিনিউ মানে মেনটেন করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় স্টুডেন্টসদের জন্য। জাস্ট আপনি থিঙ্ক করেন, লাইক আপনি নতুন আসছেন এক জায়গায়, আপনি মানুষকে চিনতে চিনতে আপনার 3-4 মাস লাগবে, বাট আপনি অলরেডি আসছেন ওরিয়েন্টেশনের সময়, তারপরে হচ্ছে আপনি অলরেডি ক্লাস শুরু করে দিচ্ছেন,
মানুষ চিনতেছেন, জব খুঁজতেছেন, এত প্রেশার, হোমসিক, তারপর হচ্ছে মানে এই জিনিসগুলো অনেক চ্যালেঞ্জিং আর কি। বাট থিং হচ্ছে সব ইউনিভার্সিটিতে আপনার কাউন্সিলিং ওই জিনিসগুলো থাকে, ওই জিনিসগুলো ইউজ করা অনেক ভালো আর কি। লাইক এটা অনেক হেল্পফুল, আমি করছি। দ্যাটস রিয়েলি গ্রেট। আসলে এটা সম্পর্কে আসলে জানা সকলের উচিত যে এবং এটাকে আসলে আমরা নরমালাইজ করতে হবে অনেক বেশি। আমাদের নরমালাইজ করতে একটু সময় লাগে। তো আপনি আসার পরে আপনি আন্ডারগ্রেড করেছেন, আপনি মাস্টার্স করেছেন এবং তারপর আপনি জব সেক্টরে ঢুকেছেন এবং রাইট নাও ইউ আর আর্কিটেকচার ডিজাইনার। তো সেক্ষেত্রে আপনার মাস্টার্স করবার পরে এই যে আপনি ডিজাইনের জন্য জব খুঁজেছেন বা জবে ঢুকেছেন, সেটার অপরচুনিটিটা কেমন ছিল? যেহেতু আমরা জানি যে আর্কিটেকচার অনেক কস্টলি একটা এবং এক্সপেন্সিভ, নট কস্টলি, অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ একটা সাবজেক্ট। সো সেক্ষেত্রে ব্যাপারটা কেমন ছিল? সো আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই। সো আর্কিটেকচারে এখানে ইউএসএ তে দুইটা সিস্টেম, একটা হচ্ছে 5 ইয়ার্স ডিগ্রি অ্যাক্সেলারেশন প্রোগ্রাম, আর একটা হচ্ছে ফুল ডিগ্রি প্লাস 2 ইয়ার্স মাস্টার্স। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে ওটা হচ্ছে 5 ইয়ার্স ডিগ্রি। সো আন্ডারগ্রেড প্লাস মাস্টার্স, লাইক এক্সট্রা কিছু ক্রেডিট নিয়ে মাস্টার্স ডিগ্রিটা হয়ে যায় আর কি। এটা হচ্ছে একটা। আর হচ্ছে স্যার কোশ্চেনটা কি জানি ছিল? আপনি যখন জব সেক্টরে ঢুকেছেন, আপনার মাস্টার্স কমপ্লিট করার পরে যখন আপনি জব সেক্টরে ঢুকেছেন, তখন জব অপরচুনিটি কেমন ছিল? জব অপরচুনিটি, সো এটা হচ্ছে একটু ট্রিকি বিকজ আমাদের আমরা আপনি অলরেডি হয়তো এটার সাথে রিলেটেড থাকবেন। আমরা আর্কিটেকচার স্কুলে যা শিখি কিন্তু জব ফিল্ড টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আর আমাদের ইউনিভার্সিটি গুলোতে আমাদের যে জিনিসগুলো শেখায় এটা হচ্ছে মোর অ্যাবাউট কনসেপ্ট, কাইন্ড অফ লাইক হে আপনি হয়তো জানেন আমরা যখন কলেজে ডিজাইন করতাম কোনো প্রজেক্টে স্টুডিও ক্লাসে, তখন আমি হচ্ছে আমার মনে আছে আমি একবার 50 তলা বিল্ডিং ডিজাইন করছি, লাইক মেবি $1 billion প্রজেক্ট, রাইট? কিন্তু আপনার রিয়েল লাইফে হচ্ছে এটা একটু ডিফারেন্ট, রাইট? আমি হয়তো এত বড় প্রজেক্ট পাবো না, ওর আমি যেভাবে ব্রড চিন্তা করতেছি, যে ইন্সপিরেশন আমার ভিতরে আছে ওটা নেই। বা আমাদের ইউনিভার্সিটি গুলোতে ধরেন টিচাররা যে সফটওয়্যার ইউজ করতে বলে, তো আমরা হচ্ছে যখন জবে যাই তখন হচ্ছে ডিফারেন্ট সফটওয়্যার, বিকজ ওরা হচ্ছে কমার্শিয়াল থিঙ্কিং করে আর আমরা হচ্ছে কনসেপচুয়াল থিঙ্কিং করি। সো আপনার যে জিনিসটা প্রথমে করতে হবে ওটা হচ্ছে ফিল্ডের সাথে আপনার আসলে রিলেশন কতটুকু, লাইক আপনি ওই সফটওয়্যার গুলো আসলে পারেন নাকি, আর আপনার কি ইন্টার্নশিপ আছে নাকি। সো ইন্টার্নশিপ হচ্ছে অনেক হেল্প করে জবের জন্য। আমার হচ্ছে ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স ছিল, সো ওই জিনিসটা আমাকে অনেক হেল্প করছে। আর আমি জানি আমি গ্রাজুয়েশন করবো ডিসেম্বরে, তো আমি জবের জন্য অ্যাপ্লাই শুরু করছি হচ্ছে অক্টোবরের ফার্স্ট উইক থেকে। সো আমার 1-2 মাসের মধ্যে জব হয়েছে, বাট অনেকের একটু বেশি টাইম লাগে। এটা হচ্ছে আপ টু ইউ, লাইক হাউ আপনার পোর্টফোলিওটা কিরকম, আপনার রিজিউমিটা কিরকম, অর আপনি কিভাবে কনভিন্স করতে পারবেন আপনার ইন্টারভিউয়ারকে, রয়েছে টোটালি আপনার উপর। এখন এটাই আর কি আমার মনে হয় এটা অনেক ইম্পর্টেন্ট। এই যে পোর্টফোলিও, আপনি পোর্টফোলিওটা কিন্তু খুব একটা আর্কিটেকচার স্টুডেন্টের জন্য বা একজন আর্কিটেক্টের জন্য পোর্টফোলিও খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সো পোর্টফোলিও রেডি করা কিন্তু একটা বিশাল হেডেকের ব্যাপার, যে পোর্টফোলিও রেডি, কারণ দেখা গেছে যেটা হয়তো আমরা ইউনিভার্সিটিতে দেখিয়েছি সেটা হয়তো আমরা যখন পোর্টফোলিও করছি তখন একটু চিন্তা করে করতে হচ্ছে। সো এই জব পাবার জন্য পোর্টফোলিও এবং আপনি যেটা বললেন যে আসলে কনসেপ্ট অনেক অন্যান্য যে সফটওয়্যার গুলোও জানা লাগে, সেই সব সফটওয়্যার গুলো জানার পরে বা শুরুতে যেটা বলেছিলাম এটা খুব এক্সপেন্সিভ একটা সাবজেক্ট। সো জব সেক্টরে যাবার পরে আপনার মানে অপরচুনিটি মানে আর্নিংসটা কি ওই এক্সপেন্সের সাথে যায়? মানে আমি জাস্ট ওই এক্সপেন্স, আমি জব সেক্টর সম্পর্কে জানতে চাচ্ছি যে আর্নিংসটা তখন কি মানে মোটামুটি যায়, যে আমি এত এত এক্সপেন্সিভ একটা পড়াশোনা করার পরে আমি আর্ন কত করছি স্টার্টিং এ? প্রথমে আপনি যেহেতু এক্সপেন্সিভ বলছেন ওটা নিয়ে একটু বলি। সো আমি যখন সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম, তো আমাকে ইয়ারলি টিউশন ফিস দেখাইছিল হচ্ছে $24,000 ইয়ারলি। বাট যখন ওদের এখানে হিডেন চার্জ থাকে, আর্কিটেকচার স্পেশাল ফি, তার মানে হচ্ছে 24,000 প্লাস 24,000। সো এখন আমি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমি এখানে এসে জানতে পারলাম ওটা হচ্ছে আমার স্পেশাল ফিটা দিতে হবে। এখন হয়তো এটা 24,000 না, এটা শুধু আর্কিটেকচার ক্লাস গুলাতে হচ্ছে 24,000। লাইক আমার হচ্ছে 140 ক্রেডিটস, এর মধ্যে ধরেন 60 হচ্ছে জেনারেল,
বাট বাকি সব হচ্ছে আমার আর্কিটেকচার রিলেটেড। সো ওখানে আমার ধরেন নর্মালি এক ক্রেডিট যদি $500 হয়, তা আমার ওই বাকি ধরেন 70 or 80 ক্রেডিটস এর মধ্যে আমাকে লাইক 1000 করে পে করতে হয়েছে। এটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ আসলে। তার মধ্যে আমরা অলরেডি জানি লাইক আমাদের সবগুলো ইকুইপমেন্ট কত দামি। আমাদের প্রফেসর আমাদের অনেক এক্সপেন্সিভ। বলে লাইক 24/36 প্রিন্ট আউট করে নিয়ে আসো, অনেক বিশাল, যেটা হচ্ছে বাংলাদেশে হয়তো অনেক চিপ হবে এটা করা, বাট এখানে আপনি যদি 24/36 প্রিন্ট করেন $50। সো এটা হচ্ছে মানে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট ছিল। আর যদি জব ফিল্ডে বলি, আমি বলবো ইটস নট ব্যাড। লাইক আপনি ধরেন আমি যখন শুরু করছি আমি স্যাটিসফাইড লাইক হোয়াট আই এম গেটিং। মানে আপনি চলার জন্য, ধরেন আমি এখন সিঙ্গেল, সো এটা আমার জন্য বেস্ট। ইভেন ইটস নট ব্যাড, ইটস গুড। ইটস গুড। দ্যাটস দ্য রিওয়ার্ডস অ্যাকচুয়ালি। এত কষ্ট করে পড়াশোনা, যে প্রিন্টিং এর কথা বলছেন, যে বারবার প্রিন্ট করা হচ্ছে, প্রিন্ট আবার এটা ওয়েস্টেজ যাচ্ছে, আবার প্রিন্ট করা হচ্ছে, এবং এটা বিশাল বিশাল বড় বড় প্রিন্ট। রাত জেগে জেগে কাজ করা, বারবার লাস্ট মোমেন্টে একটা লাইন যদি চেঞ্জ করে ফেলে, এভরি ডিজাইন ইজ আবার নতুন করে ডিজাইন করতে হবে। এবার বলি, একজন আর্কিটেক্ট যখন একটা লাইন টানে, তার মানে সেটা একটা লাইন না, এটা একটা ওয়াল, এটা একটা স্ট্রাকচার। তো যখন আপনি প্রফেশনাল লাইফে ঢোকার পরে আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন, সেই ব্যাপারটা সম্পর্কে জানতে চাই। চ্যালেঞ্জেস হচ্ছে প্রথমে হচ্ছে এটা পুরোটাই চ্যালেঞ্জ, বিকজ আমি আগেই মেনশন করছি আমরা ইউনিভার্সিটিতে যা শিখি টোটালি ডিফারেন্ট এই ফিল্ডটা। বাট আমার জন্য একটু ইজি হয়েছে হচ্ছে যেহেতু আমার ইন্টার্নশিপের এক্সপিরিয়েন্স ছিল, সো ওই আইডিয়াগুলো ছিল অলরেডি, আমি হচ্ছে ফ্যামিলিয়ার লাইক কিরকম হবে জিনিসগুলা। কিন্তু চ্যালেঞ্জিং হচ্ছে সবার সাথে, ধরেন আমি যাদের সাথে কাজ করছি ওরা হচ্ছে ধরেন 10 বছর এক্সপিরিয়েন্সড, 30 বছর এক্সপিরিয়েন্সড, আর আমি হচ্ছে ওরা জাস্ট আমাকে শিখাচ্ছে। মানে আমি হচ্ছে নতুন লাইক মাত্র কলেজে উঠলাম, রাইট? ওইরকম একটা ফিল দিচ্ছিল আমাকে। লাইক ইভেন আমাদের প্রিন্সিপাল তো মানে মজা করে বলতো, ইউ গাইজ নো নাথিং, লাইক দ্যাট, লাইক মজা করে বলে না, কলেজের স্টুডেন্টস তোমরা কিছুই জানো না, তো ওরকম ট্রিট করতো। যেহেতু উনি হচ্ছে অনেক সিনিয়র, লাইক 30 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তো এরকম আর কি। দ্যাট ইজ ট্রু অ্যাকচুয়ালি। একটা সময় আমরা বুঝতে পারি যে আসলে তো ঠিক বলেছে, আসলে তো অনেক কিছুই জানি না, এখন অনেক কিছু জানা হয়নি, ইমাজিনেশনের মধ্যেই আছি। হ্যাঁ, আর তার থেকে বড় কথা হচ্ছে আমি যখন জয়েন করছি, তো আমার মনে হচ্ছে হ্যাঁ আমি তো অনেক কিছুই জানি, যেহেতু আমাকে হায়ার করছে দ্যাট মিনস আমি অনেক কিছু জানি। কিন্তু এখন আমি মাঝে মধ্যে চিন্তা করে হাসি, ও 2 বছর আগে আমার আইডিয়াটা এমন ছিল। তারপর হচ্ছে যে প্রসেস গুলো আমরা ফলো করি আর কি, ধরেন ফার্মের মধ্যে ওটা হচ্ছে লাইক প্রথমে হচ্ছে স্কেমেটিক ডিজাইন, তারপর ডিজাইন ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন ডকুমেন্ট, তারপর হচ্ছে বিডিং, তারপর হচ্ছে কনস্ট্রাকশন অ্যাডমিনিস্ট্রেশন। সো এই জিনিসগুলো এক একটা প্রসেস। আপনি শুধু ডিজাইনই করছেন না, আপনি হচ্ছে বিডিং প্রসেসের সাথে আপনি সরাসরি যুক্ত হচ্ছেন, কন্ট্রাক্টরের সাথে কথা বলছেন, ক্লায়েন্টের সাথে মিটিং করতেছেন। তারপরে যখন কনস্ট্রাকশন হচ্ছে, আপনি সাইটে যাচ্ছেন, আপনি হচ্ছে রিপোর্ট করতেছেন, আপনি কন্ট্রাক্টর আপনাকে কোশ্চেন করতেছে, আপনাকে অ্যান্সার করা লাগতেছে। এটা হচ্ছে হোল নিউ ওয়ার্ল্ড। লাইক আমি আমার প্রফেশনকে আমি অনেক হ্যাপি আমার প্রফেশন নিয়ে, বিকজ আমার কাছে মনে হয় এটা হচ্ছে অনেক পাওয়ারফুল। লাইক খুবই পাওয়ারফুল। লাইক হয়তো সবাই এটা ফিল করতে পারবে না, বাট আমি ফিল করি। কারণ হচ্ছে আমার মনে হয় আমরা যারা আর্কিটেক্ট, আমরা হচ্ছে সোসাইটি চেঞ্জ করি। আমরা হচ্ছে একটা কথা আমি অ্যাড করতে চাই, ধরেন মানুষ যখন ঘুরতে যায় তখন হচ্ছে নেচারে যায়, রাইট? সো নেচার হচ্ছে গড গিফটেড, আল্লাহ ওটা বানাইছেন। কিন্তু আমরা যখন এরপরে মানুষ কই যায়, এরপরে ধরেন মানুষ ওই যে বিল্ডিং দেখতে যায়, বড় সিটি দেখতে যায়, রাইট? ওইটা পিছনে আমরাই। সো আমার কাছে এই জিনিসটা অনেক পাওয়ারফুল লাগে, লাইক ড্রিমার। হ্যাঁ, এবং সেটা ড্রিমার, এবং শুধু ড্রিমার না, স্বপ্ন দেখাই না, স্বপ্নটাকে বাস্তবায়ন করা। এই যে ধরেন একজন নর্মাল ক্লায়েন্ট আসলো আমার কাছে, মানে একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট, মানে জাস্ট রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা বলতেছি আর কি। এই ব্যাপারে আমি আসলে জানতে চাচ্ছি যে আপনি এখন যে ডিজাইন করছেন, সেই ডিজাইনটা আসলে কি, আপনি এখন কি ডিজাইন করছেন, সেই ব্যাপারটা সম্পর্কে জানতে চাচ্ছি। হ্যাঁ, আমরা এট দ্য সেম টাইম 2-3টা প্রজেক্টে কাজ করি। সো আমি যে ফার্মে কাজ করি, আমরা হচ্ছে অনেক এডুকেশনাল প্রজেক্ট করি, লাইক হাই স্কুল, কলেজ, লাইক ওইটার সাথে অনেক ইনভলভ। তারপর হচ্ছে কমার্শিয়াল, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল। বাট কারেন্টলি আমি যেটা নিয়ে কাজ করতেছি এটা হচ্ছে একটা লাইব্রেরি প্রজেক্ট, একটা হাই স্কুলের লাইব্রেরি প্রজেক্ট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে
হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি কাজ করছি হচ্ছে রেসিডেন্সিয়াল প্রজেক্ট। সো এখানে ধরেন হাই স্কুল, ধরেন লাইব্রেরি প্রজেক্ট, ওটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং, বিকজ আমি অনেক প্লে করা যায়। হ্যাঁ, প্লে করা যায়। তার থেকে বড় কথা হচ্ছে আমাকে অপরচুনিটিটা দিছে হচ্ছে, ধরেন আমি ফ্রেশ গ্রাজুয়েট, আমি অলরেডি মডার্ন জিনিসটা দেখে আসছি, আর আমি কি ফিল করতেছি এই জেনারেশনকে আমি কানেক্ট করতে পারতেছি, বিকজ আমাদের তো এজের অত ডিফারেন্স নাই এখন যারা হাই স্কুলে। সো আমি কানেক্ট করতে পারতেছি, আর আমি কি চাইছি আমার লাইব্রেরিতে, কি জিনিসটা মিস করছি, ওই জিনিসগুলো আমি ইনভলভ করার ট্রাই করছি। সো এটা অ্যাপ্রুভ হয়েছে, এখন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। সো মানে যাই মাঝে মধ্যে সাইড ভিজিটে, আর অনেক প্রাউড ফিল হয়, লাইক হ্যাঁ এটা আমার প্রজেক্ট। আর আরেকটা প্রজেক্টের কাজ করতেছি, ওটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্রজেক্ট। সো নর্মালি যখন রেসিডেন্সিয়াল প্রজেক্ট আসে অফিসে, কেউ নিতে চায় না, কজ এটা হচ্ছে লাইক কিভাবে বলবো, জিনিসটা হচ্ছে আহ, আপনি আপনি ধরেন আমার ক্লায়েন্ট, তো আপনার আপনার টাকা আছে আর আপনার কাছে আইডিয়া আছে, হে আপনি এসে বললেন আমার 3 রুম লাগবে, আমার ফায়ার প্লেস লাগবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আই এখন ডোন্ট নো, মানে লাইক আমার লট কতটুকুন, আমার জায়গা কতটুকুন, বাট আমার সবই লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ আমার সবই লাগবে, বাট আমার টাকাও হচ্ছে এ লিমিটেড। তো এই লিমিটেড। এখন এখন আবার বলছে আমার এই ডিজাইন লাগবে, কিন্তু আপনি আপনি অলরেডি জানেন আমাদের আর্কিটেকচারের একটা অনেক মজার একটা কথা আছে, আমরা নর্মালি ফর্ম এবার ফলোস ফাংশন। এটার মানে হচ্ছে ফরম্যাল সব ফাংশন। এক্স্যাক্টলি। সব হ্যাঁ, সব বিল্ডিং ডিজাইনে এটার হচ্ছে ফাংশনটা ফলো করতে হবে। এখন আমি যদি ওনার কথা শুনে লাইক আমি ডিজাইন করি, তাহলে তো বিল্ডিংটা আমার, এটা তো কলাপস করবে, এটা তো কিছু হবে না। সো আমার হচ্ছে এখন আমার ওই স্কিলটা আনতে হবে, লাইক আমি কিভাবে ওনাকেও হ্যাপি করব, আমি আমার বিল্ডিং এর সব ফাংশনও ফলো করব, আমার সবকিছু যাতে ঠিক থাকে। এটা হচ্ছে, তারপর হচ্ছে আর আর্কিটেকচার আরেকটা জিনিস হচ্ছে আমাদের, এটা নট অল অ্যাবাউট ডিজাইন, ফিজিক্স, ম্যাথস, এটা হচ্ছে অলসো লাইক সোশ্যাল সোশ্যাল কালচার, রাইট? আপনার সারাউন্ডিংটা কি। এখন আমি একটা ডিজাইন করলাম, আমার পাশে হচ্ছে গ্লাসের বিল্ডিং, আমি এখানে করলাম স্টোনের বিল্ডিং, না এটা বাজে লাগবে, এটা যাবে না। সো আমার হচ্ছে এমন কিছু করতে হবে যেটা হচ্ছে মানানসই, লাইক এই রেসিডেন্সিয়াল এরিয়াতে সব হচ্ছে ব্রিকের বিল্ডিং, আমি যদি এখানে সাইডিং সাইডিং করি, এটা হচ্ছে ইনসাল্ট ফর দ্য সোসাইটি। সো ওই জিনিসগুলো সবকিছু মাথায় করে ওদের কনভিন্স করে করা। সো এটা চ্যালেঞ্জিং ছিল। লাস্ট 2 মাস একটু বেশি কাজ করছি, মানে অনেক মিটিং করতেছি, মেবি এই উইকে লাস্ট হবে। তো এই আর কি, এখন আমি এই 2টা প্রজেক্ট নিয়ে বিজি। এবার আসি সম্পূর্ণ ভিন্ন একটি সাবজেক্টে, ভিন্ন একটি ব্যাপারে। সেটা হচ্ছে আমরা জানি যে আর্কিটেকচার পড়ার পরে ইটস নট দ্য এন্ড, অ্যাকচুয়ালি ইটস জাস্ট দ্য বিগিনিং। এটা শুরু হয় শুধুমাত্র। এবং এখানে একটা ব্যাপার আছে লাইসেন্সের ব্যাপার। লাইক এখানে চাইলেও এখানে এবং সব জায়গাতেই লাইসেন্সটা অনেক সময় লাগে, বা লাইসেন্সটা অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সেই লাইসেন্স সম্পর্কে জানতে চাই। লাইসেন্স হচ্ছে সো আপনি যখন গ্রাজুয়েশন করবেন, তারপরে হচ্ছে আমেরিকাতে কিছু স্ট্রিক্ট রুল আছে, লাইক যেটা হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট, ওরা হচ্ছে যে জিনিসটা হ্যান্ডেল করে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যখন 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে, যেটা হচ্ছে একজন লাইসেন্সড আর্কিটেক্ট আপনাকে ওই জিনিসগুলো মনিটর করবে, আর কি একটা সার্টেন আওয়ার্স আছে ওটা অ্যাড করতে হবে 3 বছরের মধ্যে। তারপর হচ্ছে 6টা এক্সাম, যেটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট আমার মনে হয়, যেটা মানে মানুষ ওই এক্সাম গুলো দিয়ে পাস করার রেট হচ্ছে লাইক 40%, 30%, খুবই এক্স্যাক্টলি। ডিফিকাল্ট। আমি আমার অ্যাসোসিয়েটসদের সাথে কথা বলছি, লাইক অনেকেই আর কি এক্সাম গুলো নিচ্ছেন, তো মানে বলে ডিসঅ্যাপয়েন্টিং, লাইক হে মানে অনেক অনেক ডিফিকাল্ট, লাইক ইউ গট নো আ লট অফ থিং। আমি লাস্ট 1 বছর থেকে শুধু প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়তেছি, আমি এখনো শেষ করতে পারি নাই, লাইক। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন প্রফেশনাল লাইফে যাবেন, তখন হচ্ছে কাজ করে এসে রাতে বেলা পড়তে বসা, এটা হচ্ছে অনেক বড় মোটিভেশন। সো এই জিনিসগুলা যারা কোপ আপ করতে পারবে, তাহলে হচ্ছে অনেক ভালো। আর আপনি যদি মোটিভেশনটা এমন হওয়া উচিত, লাইক হে আমি যদি আর্কিটেক্ট লাইসেন্স পাই, আমার স্যালারি বুস্ট করবে লাইক মোর দ্যান 50%। সো ওই মোটিভেশনটা যদি আসে, অর লাইক আপনার যদি ওই জিনিসটা থাকে মাথার মধ্যে, আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট। কারণ আর্কিটেকচার প্রফেশন হচ্ছে লাইক এটা হচ্ছে ফুল ফ্রিডম। আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ না করেন, আপনি নিজেই ফার্ম রান করতে পারবেন যদি আপনার লাইসেন্স থাকে। সো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। এটার জন্য আর কি একটু কষ্ট করতে হবে, 3 বছর এক্সপিরিয়েন্সও লাগবে, সাথে 6টা এক্সাম। 6টা এক্সাম
মানে বেসিক্যালি মানে কি এক্সাম? মানে এই ব্যাপারে যদি একটু বলতেন। হ্যাঁ, প্রথম এখানে হচ্ছে ৬ টা পার্ট। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে প্রোগ্রাম ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ডিজাইন, আ তারপরে হচ্ছে আরো কনস্ট্রাকশন আরো অ্যাডমিনিস্ট্রেশন। এক্সাক্টলি লাইক আমরা যে সবকিছু মিলিয়ে অ্যাকচুয়ালি। জি, আমরা যে প্রসেস গুলো ফলো করি লাইক স্কিমেটিক ডিজাইন, ডিজাইন ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন ডকুমেন্টস। সো ওগুলাকে কম্বাইন করে হচ্ছে ৬ টা ভাগে ভাগ করছেন। আর এই ৬ টা এক্সাম আলাদা, আলাদা করে দিতে হয়। আর একেকটা এক্সাম হচ্ছে ৫ ঘন্টা করে, ৪ ঘন্টা করে। আর অনেক এক্সপেনসিভ। লাইক একেকটা এক্সাম দিতে আপনার হয়তো $300 এরকম লাগে। তারপরে হচ্ছে যেটা হচ্ছে অনেক এক্সপেনসিভ। আর যদি আপনি ভালোভাবে প্রিপারেশনও না নিতে পারেন তাহলে তো মানে ওয়েস্ট অফ মানি। আর প্রতি বছর আপনাকে হচ্ছে এনকার্ভ হচ্ছে যেটা হচ্ছে আপনার আওয়ার গুলা রেকর্ড করবে। ওটার জন্য আপনাকে রিনিউ করতে হবে, পে করতে হবে। তারপরে হচ্ছে এআইএ যে গ্রুপটা ওটাতে আপনাকে প্রতি বছর $350 পে করা লাগবে। ওখানে কিছু আওয়ার আছে। সো মোটামুটি আর্কিটেকচার স্কুল যেরকম ডিফিকাল্ট, এই যে লাইসেন্সিং এই জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ। স্কুল যেরকম এক্সপেন্সিভ, ফিউচার লাইক যখন যারা প্রফেশনে যাবে আর লাইসেন্স কন্টিনিউ করবে ওইটাও এক্সপেন্সিভ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এখন ট্রাই করছি আমার লাইসেন্সটা পাওয়ার জন্য। ওইটাই হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আর ফিউচারে আমি নিজে কিছু করতে চাই। আমি জানি না আমি কতটুকু সাকসেসফুল হব, বাট ওইটাই হচ্ছে আমার প্ল্যান আর কি। নিজে কিছু করব লাইক এখন হচ্ছে নিজের আমার একটা ফার্ম থাকবে। হ্যাঁ, আমি হচ্ছে এখন শিখতেছি। সো আমি এখন প্রতিদিনই আমি যা দেখতেছি সবই আমার জন্য নতুন। সো আমি এখন ফার্স্ট ৫ বছর আমি শিখার জন্য আমার নিজেকে ডেডিকেট করব। বিকজ ইউনিভার্সিটিতে ৫ বছর, এরপরে ৫ বছর, এরপরে দেখা যাক কি হয়। আপনার স্বপ্ন পূরণ হোক সে আশা করছি, এবং অনেক অনেক শুভকামনা। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। এবং যেটা বললাম যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা, এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও। ভালো থাকবেন।